সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অধ্যায় 6 পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে জানব। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো নিয়ে জানবো: পৃথিবী ও মহাবিশ্ব, বিগ ব্যাং ও মহাবিশ্বের প্রসারণ, গ্যালাক্সি ও নক্ষত্র কাঠামো ও উপকাঠামো, নক্ষত্র মণ্ডলী, কালপুরুষ ও সপ্তর্ষি পর্যবেক্ষণ, মহাকাশ নিয়ে প্রচলিত কুসংস্কার, জ্যোতিষবিদ্যা, মহাবিশ্বের সৃষ্টি। তোমরা সবাই জানো আমাদের এই পৃথিবীটা একটা গ্রহ। এরকম 8টি গ্রহ সূর্যের চারদিকে ঘুরছে। সূর্যের আকার বিশাল, কিন্তু পৃথিবী থেকে অনেক দূরে বলে এটাকে ছোট দেখায়। তোমরা এটাও জানো সূর্য থেকে আলো এবং তাপ বের হয় কারণ এটা একটা নক্ষত্র। তো পাশে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, এটি হলো সূর্য এবং এই সূর্যকে ঘিরে বিভিন্ন কক্ষপথ, এই যে গোলাকার পথগুলো হলো কক্ষপথ। এই কক্ষপথকে ঘিরেই এই যে গ্রহগুলো আবর্তিত হচ্ছে, এবং সূর্য একটি নক্ষত্র, এজন্য সূর্যের আলো এবং তাপ রয়েছে। তোমরা যদি রাতের আকাশের দিকে তাকাও তাহলে সূর্যের মতো অসংখ্য নক্ষত্র দেখবে। সেগুলো অনেক দূরে, তাই সূর্যের মতো উজ্জ্বল না দেখে মিটমিট করে জ্বলতে দেখবে। মহাবিশ্বের গঠন। তোমাদের নিশ্চয় জানার কৌতূহল হয় এই মহাবিশ্ব কত বড়। মজার বিষয় হচ্ছে মহাবিশ্ব কিন্তু ক্রমাগত বড় হচ্ছে, এবং পৃথিবীর মানুষ তার পুরোটুকু কখনো দেখতে পারবে না। তারা যেটুকু দেখতে পায় সেটি এত বড় যে সেটাকে বর্ণনা করার জন্য বিজ্ঞানীরাও বলে থাকেন আলোকে তার এক মাথা থেকে অন্য মাথায় যেতে 100 বিলিয়ন মানে 10,000 কোটি বছর লেগে যাবে। এই মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র, কিন্তু সেগুলো আলাদা আলাদা সমানভাবে ছড়িয়ে থাকে না, সেগুলো থাকে বিশাল বিশাল গ্যালাক্সির মাঝে। গ্যালাক্সি হচ্ছে অসংখ্য নক্ষত্রের সমষ্টি। তার মানে অনেকগুলো নক্ষত্র নিয়েই একটি গ্যালাক্সি তৈরি হয়। মহাকর্ষ বলের কারণে এই গ্যালাক্সির ভেতর নক্ষত্রগুলো আটকে থাকে, অর্থাৎ একটিকে অন্যটি আকর্ষণ করে। মহাবিশ্বে এই গ্যালাক্সিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং একটি গ্যালাক্সি অন্য গ্যালাক্সি থেকে অনেক দূরে দূরে থাকে। মহাবিশ্বকে আমরা যদি একটা অনেক বড় মহাসমুদ্র হিসেবে কল্পনা করি, তাহলে গ্যালাক্সিগুলো হবে বহু দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট দ্বীপের মতো। অনুমান করা হয় দৃশ্যমান মহাবিশ্বে প্রায় 1 ট্রিলিয়ন মানে লক্ষ কোটি গ্যালাক্সি আছে, যার প্রত্যেকটিতে প্রায় 1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি নক্ষত্র আছে। আমাদের গ্যালাক্সি, তোমরা সবাই জানো সূর্য একটা নক্ষত্র, কাজেই সেটাও আসলে একটা গ্যালাক্সির মধ্যেই আছে। সেটি হচ্ছে আমাদের গ্যালাক্সি, এবং আমাদের এই গ্যালাক্সির নাম ছায়াপথ বা মিল্কি ওয়ে। বেশিরভাগ গ্যালাক্সির আকার একটি থালার মতো। সূর্য এই গ্যালাক্সির কিনারার দিকে, তাই আমরা রাতের আকাশের দিকে তাকালে গ্যালাক্সির অসংখ্য তারাকে সাদা ধোঁয়ার মতো দেখতে পাই। তোমরা যারা এখনো রাতের আকাশে এই ছায়াপথ দেখোনি, তারা শহর থেকে দূরে গিয়ে যখন রাতের আকাশে চাঁদ থাকবে না, তখন অবশ্যই এই ছায়াপথটি দেখে আসবে। তো পাশে আমরা আমাদের গ্যালাক্সির এই একটি ছবি এখানে দেখতে পাচ্ছি, যার নাম হলো ছায়াপথ। আমরা আমাদের গ্যালাক্সির ভিতর থাকি বলে সেটা দেখতে পাই না। দেখতে কেমন হবে সেটা শুধু অনুমান করতে পারি, কিন্তু যদি আমরা শরৎকালে বা শীতকালে আকাশের দিকে তাকাই, তাহলে আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমিডাকে দেখতে পাই। যদি আমরা টেলিস্কোপের দিয়ে মহাকাশের আরো গভীরে তাকাই, তাহলে দেখব আরো গ্যালাক্সি, মনে হবে গ্যালাক্সির বুঝি শেষ নেই। আমাদের এই সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা। এটি হলো অ্যান্ড্রোমিডার একটি ছবি। মহাবিশ্বের সৃষ্টি। শিল্পীরা আমাদের গ্যালাক্সিতে সূর্যের অবস্থান এখানে দেখানো হচ্ছে। তো এটি হলো একটি গ্যালাক্সি, এবং সূর্য ঠিক মাঝখানে বা কেন্দ্রে রয়েছে। বিজ্ঞানীরা যখন দেখলেন বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু গ্যালাক্সি আর গ্যালাক্সি, তখন তারা সেগুলোকে নিয়ে গবেষণা করা শুরু করলেন, এবং অবাক হয়ে আবিষ্কার করলেন গ্যালাক্সিগুলো একটি থেকে আরেকটি দূরে সরে যাচ্ছে, যার অর্থ একসময় সেগুলো নিশ্চয়ই কাছাকাছি ছিল। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন আজ থেকে 14 বিলিয়ন মানে 1,400 কোটি বছর আগে পুরো এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড একটি বিন্দুতে ছিল। অবিশ্বাস্য একটি বিস্ফোরণের পর সেই বিন্দুটি প্রসারিত হয়ে বর্তমান বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ নিয়েছে। তার মানে একটি বিন্দু বিস্ফোরিত হয়ে বর্তমান বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ নিয়েছে, আর সেই বিস্ফোরণটির নাম হলো বিগ ব্যাং।
14 বিলিয়ন বছর আগে যে প্রসারণ শুরু হয়েছিল সেটি কিন্তু এখনো চলছে এবং চলতেই থাকবে। তো এই যে একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, টেলিস্কোপ দিয়ে আমরা যদি মহাকাশের আরো গভীরে তাকাই তাহলে দেখব গ্যালাক্সি আর গ্যালাক্সি, এবং প্রতিটি গ্যালাক্সিতে প্রায় 1 বিলিয়ন নক্ষত্র। এখানে অসংখ্য গ্যালাক্সি আমরা দেখতে পাচ্ছি, এবং এই প্রতিটি গ্যালাক্সিতে কিন্তু 1 বিলিয়ন নক্ষত্র রয়েছে। বিগ ব্যাং এর অনেক খুঁটিনাটি আছে, তোমরা যখন বড় হবে তখন সেগুলো ধীরে ধীরে জানবে। আপাতত জেনে রাখো, বিগ ব্যাং এর পর বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথমও ছিল শুধু শক্তি, এবং ধীরে ধীরে সেখানে নানা ধরনের কণা তৈরি হতে থাকে। প্রথমে তৈরি হয় সবচেয়ে সহজ পরমাণু, যেটার নাম হচ্ছে হাইড্রোজেন। তোমরা শুনে অবাক হবে, এই সময়টিতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু ছিল ঘুটঘুটে অন্ধকার। বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে ওঠে যখন সেখানে নক্ষত্রের জন্ম হতে শুরু করে। নক্ষত্রের জন্ম। নক্ষত্র জীবিত প্রাণী নয়, তারপরেও আমরা কিন্তু নক্ষত্রের জন্য জন্ম এবং মৃত্যু এই দুটি শব্দ ব্যবহার করি, কারণ সত্যি সত্যি নক্ষত্রের জন্ম হয়, তার একটি খুবই ঘটনাবহুল জীবন থাকে, এবং তারপর একসময় সেই নক্ষত্রের মৃত্যু হয়। তোমাদের একটু আগে বলা হয়েছে বিগ ব্যাং এর পর বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রথমে ছিল শক্তি, তারপর তৈরি হয়েছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন কোথাও কোথাও একত্রিত হয়ে একটা গ্যাস পিণ্ডের আকার নেয়, এবং এই গ্যাস পিণ্ডকে বলে নেবুলা। সেই নেবুলাতে যদি যথেষ্ট গ্যাস থাকে তাহলে মহাকর্ষ বলের কারণে যখন সংকুচিত হতে থাকে তখন এই তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বাড়তে বাড়তে এতই বেড়ে যাওয়া সম্ভব যে তখন ভেতরের হাইড্রোজেন একটি অন্যটির সাথে নিউক্লিয়ার ফিউশন নামে একটি বিক্রিয়া করে। এর ফলে প্রচুর শক্তির জন্ম দিতে পারে। সেই নক্ষত্র থেকে আলো বের হতে থাকে এবং আমরা বলি নক্ষত্রের জন্ম হয়েছে। তো পাশে একটি নক্ষত্রের জন্ম এবং মৃত্যুর একটি ছবি আমরা এখন দেখব। তো পাশের একটি ছবিতে আমরা নক্ষত্রের জন্ম এবং মৃত্যু একটি ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। এটি হলো নেবুলা, এবং নেবুলা থেকে একটি উজ্জ্বল আলোকিত নক্ষত্র, এবং এই আলো যখন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে এর অবস্থাটি হলো রেড জায়ান্ট, অর্থাৎ এটি মৃত্যুবরণ করছে। এবং সবশেষ অবস্থাটি হলো হোয়াইট ড্রার্ফ। এই দৈত্যাকার রেড জায়ান্ট সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ব্ল্যাক হোলের রূপান্তরের একটি প্রক্রিয়া এখানে দেখানো হচ্ছে। 5 বিলিয়ন বা 500 কোটি বছর আগে আমাদের সূর্য ঠিক এইভাবে জন্ম নিয়েছিল। আরো 5 বিলিয়ন বছর সূর্য এইভাবে আলো দিবে। তারপর একসময় যখন তার হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যাবে সেটি ফুলে ফেঁপে নিষ্প্রভ হয়ে যাবে, এবং এই রূপটাকেই বলা হয় রেড জায়ান্ট, অর্থাৎ এটি মৃত্যুবরণ করবে। আলোহীন নিষ্প্রভ নক্ষত্রের এই অবশেষকে বলা হয় হোয়াইট ড্রার্ফ। তো বিশ্ব ব্রহ্মাণ্ডের বেশিরভাগ নক্ষত্রেরই জীবন এরকম। নাসা থেকে পাওয়া সুপারনোভা বিস্ফোরণের একটি ছবি এখন আমরা দেখতে পাচ্ছি। ব্ল্যাক হোল। যদি কোনো নক্ষত্র শুরুতে সূর্য থেকে অনেক বড় হয়ে জন্ম হয় তাহলে সেই নক্ষত্রের জীবন হয় অনেক বেশি চমকপ্রদ। নক্ষত্রের জীবনটি বিচিত্র, যে নক্ষত্রের ভর যত বেশি সেটি তত দ্রুত তার জ্বালানি শেষ করে ফেলে। যদি নক্ষত্র অনেক বড় হয় তাহলে তার জ্বালানি শেষ করে অনেক ধরনের মৌল তৈরি করে একসময় অবিশ্বাস্য একটি বিস্ফোরণ ঘটিয়ে তার জীবন শেষ করে দেয়। এই বিস্ফোরণকে বলে সুপারনোভা বিস্ফোরণ, এবং সুপারনোভা বিস্ফোরণের আলোতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে যায়। সুপারনোভা বিস্ফোরণে নক্ষত্রের বাইরের অংশটুকু ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যায়, কিন্তু ভেতরের অংশটুকু মহাকর্ষ বলে প্রচন্ড আকর্ষণে সংকুচিত হতে হতে একসময় ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়। ব্ল্যাক হোলের আকর্ষণে সেখান থেকে আলো পর্যন্ত বের হতে পারে না বলেই তার নাম ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের রহস্য আরো চমকপ্রদ। তোমরা যখন আরো বড় হবে তখন সেটি সম্পর্কেও আরো জানবে। নক্ষত্র মণ্ডলী। তোমরা যদি রাতের অন্ধকার আকাশের দিকে তাকাও তাহলে সেখানে অসংখ্য নক্ষত্রকে দেখবে। কোনোটা জলজল করছে, আবার কোনোটা মিটমিট করছে। শুধু তাই নয়, তুমি সেগুলোর মাঝে রঙের বৈচিত্র্য দেখতে পাবে। যদি কল্পনা শক্তি থাকে নিশ্চিতভাবেই তুমি সেই নক্ষত্রগুলো দিয়ে কোনো একটা ছবি কল্পনা করে নিতে পারবে।
সেই প্রাচীনকাল থেকেই অনেক ধরনের কল্পনা করে অনেক ধরনের পৌরাণিক কাহিনীর ছবি কল্পনা করা হয়েছে। তোমাদের সেরকমই কয়েকটি ছবি দেখানো হলো। তো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। নক্ষত্রের বিন্যাস দেখে প্রাচীন মানুষের কল্পনার ছবি। উপরে বামে অরায়ন বা কালপুরুষ, উপরে ডানে উর্সা মেজর বা বড় ভাল্লুক। ৩ নম্বর যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি স্করপিও বা বৃশ্চিক। তো এ ধরনের বিভিন্ন ছবিগুলো নক্ষত্রে সাজানোর মাধ্যমে প্রাচীনকালে কল্পনা করা হতো। নক্ষত্রমণ্ডলী যেহেতু আমাদের সৌরজগৎ থেকে অনেক দূরে, তাই আকাশের কোথায় কখন দেখা যাবে তার পরিবর্তন হলেও তাদের আকারের পরিবর্তন হয় না। একটি নক্ষত্রকে আকাশে খুঁজে পাওয়া কঠিন হলেও কয়েকটি নক্ষত্র মিলে যখন একটি বিশেষ আকার তৈরি করে তখন সেটি বেশ সহজেই খুঁজে পাওয়া যায়। কাজে আকাশে নক্ষত্রের একটা ম্যাপ তৈরি করার জন্য নক্ষত্রমণ্ডলীকে ব্যবহার করে আকাশকে 12 ভাগে ভাগ করা হয়েছে। নক্ষত্রমণ্ডলীর সাথে একটা করে ছবি কল্পনা করে তাদেরকে সেরকম নামও দেওয়া হয়েছে। তো ছবিতে তাদের সেরকম উদাহরণ দেখানো হলো। জ্যোতির্বিজ্ঞানীরা আকাশের এই বিভাজনকে ব্যবহার করেন। তো এই ছবিতে এই নক্ষত্রের বিভিন্ন সাজানোর প্রক্রিয়াকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যেমন মিথুন, বৃষ, মেষ, মীন, কুম্ভ, মকর, ধনু, বৃশ্চিক, তুলা, কন্যা, সিংহ, কর্কট। সকল নক্ষত্রগুলোই কিন্তু এই সূর্যকে ঘিরে ঘুরছে। তোমরা জেনে নিশ্চয় অবাক হবে আমাদের বাংলা মাসগুলো এই নক্ষত্রমণ্ডলের উদয়ের সাথে সম্পর্কে রেখে তৈরি করা হয়েছে। পৃথিবীর খুব বেশি জাতির নিজস্ব ক্যালেন্ডার নেই আমাদের কাছে, তবু তাই নয়, সেটি আমাদের প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা আকাশের নক্ষত্রমণ্ডলের সাথে মিলিয়ে তৈরি করেছেন। সেটি নিয়ে তোমরা গর্ব করতে পারো। জ্যোতিষী বিদ্যা। এবারে তোমরা জানবে কিভাবে বিজ্ঞানের একটা বিষয়কে কুসংস্কারের জন্য ব্যবহার করা হয়। তোমাদের যে কয়েকটি নক্ষত্রমণ্ডলের কথা বলা হয়েছে তোমরা সবাই নিশ্চয়ই কখনো না কখনো সেগুলোর নাম শুনেছ। কারণ ভাগ্য গণনার জন্য এই নক্ষত্রমণ্ডলীকে ব্যবহার করা হয়। শুভ সময় এবং অশুভ সময় নির্ণয় করার জন্য এগুলো ব্যবহার করা হয়। জ্যোতিষী চর্চার জন্য জন্মক্ষণে কোন নক্ষত্রমণ্ডলীর উদিত হয়েছিল সেটি দিয়ে একজনের রাশি নির্ণয় করা হয়। তারপর এগুলোর অবস্থান ব্যবহার করে বিভিন্ন মানুষের ভাগ্য নির্ণয় করা হয়। পৃথিবীর 8 বিলিয়ন অর্থাৎ 800 কোটি মানুষের ভাগ্য মাত্র 12টি ভাগে ভাগ করা যায়। এটি কি বিশ্বাসযোগ্য হতে পারে? দুঃখের কথা হচ্ছে দেশের অনেক গুরুত্বপূর্ণ পত্র পত্রিকা এই রাশিচক্র দিয়ে ভাগ্য নির্ণয় বর্ণনা করে থাকেন। তাদের সবার উচিত শুরুতে ঘোষণা করে দেওয়া যে এই পদ্ধতিতে ভাগ্য নির্ণয়ের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। নক্ষত্রমণ্ডলী পর্যবেক্ষণ। আমাদের নক্ষত্রমণ্ডলীর সাথে পরিচিত হওয়া একটি চমৎকার অভিজ্ঞতা। কেউ যখন নিজ দেশ ছেড়ে বিদেশে যায় তখন সবকিছু অপরিচিত থাকলেও আকাশের দিকে তাকালে তার পরিচিত নক্ষত্রমণ্ডল দেখে এক ধরনের আনন্দ পেতে পারে। এখানে তোমার জন্য 2টি নক্ষত্রমণ্ডলের কথা বলা হলো। তোমার ইচ্ছা করলে আরো নক্ষত্রমণ্ডলী খুঁজে বের করতে পারবে। সপ্তর্ষি মণ্ডল। পৃথিবী যেহেতু তার অক্ষের উপর ঘুরছে তাই আমাদের সকল গ্রহ, নক্ষত্র, সূর্য এবং চাঁদকে পৃথিবীকে ঘিরে বিপরীত দিকে ঘুরছে দেখতে পাই। শুধু একটা নক্ষত্র পৃথিবীর সাপেক্ষে স্থির থাকে, কখনো ঘুরে না, এবং সেটি হচ্ছে ধ্রুবতারা। ধ্রুবতারা একটি নির্দিষ্ট জায়গায় স্থির, কারণ পৃথিবীর অক্ষ উত্তর দক্ষিণ বরাবর এবং ধ্রুবতারা পৃথিবীর ঠিক উত্তর দিকে। সেটি খুঁজে পাওয়া সহজ। তোমরা যদি রাতের আকাশের উত্তর দিকে তাকাও তাহলে প্রশ্নবোধক চিহ্নের মতো সাজানো 7টি তারা দেখবে। ইংরেজিতে তাকে বিগ ডিপার বলে। এর উপরের 2টি তারা দিয়ে একটা সরল রেখা কল্পনা করে খানিক দূরে এগিয়ে গেলে সেটি ধ্রুবতারাকে স্পর্শ করবে। সপ্তর্ষি মণ্ডল ধ্রুবতারাকে ঘিরে বা ঘড়ির কাঁটার মতো ঘুরছে, তাই বছরের কোন সময় এবং রাতের কোন ক্ষণে সেটি দেখছো তার উপর নির্ভর করবে সেটি কোথায়, সেটি সোজা না উল্টা। তো পাশেই একটি এই যে ধ্রুবতারা আমরা দেখতে পাচ্ছি। কালপুরুষ। কালপুরুষ নক্ষত্রমণ্ডলে শীতের সময় সন্ধ্যাবেলা পূর্ব আকাশে খুব স্পষ্ট দেখা যায়।
এর গঠন এত চমকপ্রদ, এটি চিনতে কোনো ভুল হয় না। তোমাদেরকে আগেই দেখানো হয়েছে, এটাকে তরবারি হাতে একজন যোদ্ধার কল্পনা করা হয়। যোদ্ধার বেল্টের নিচে যে তরবারি ঝুলছে, তার মাঝামাঝি নক্ষত্রটি একটি নেবুলা। তার মানে হলো যে পাশের ছবিটিতে তোমরা একজন যোদ্ধাকে দেখতে পাচ্ছ, এবং যোদ্ধার বেল্টের নিচে যে তরবারি ঝুলছে, তার মাঝামাঝি নক্ষত্রটি একটি নেবুলা, এবং তার কেন্দ্রে রয়েছে সূর্য থেকে 200 গুণ ভারী একটি ব্ল্যাক হোল। তুমি এই নক্ষত্রটি একবার নিজের চোখে দেখে নিলে সবার কাছে গর্ব করে বলতে পারবে, আমি নিজের চোখে একটি ব্ল্যাক হোল দেখেছি। তো আশা করি তোমরা এই ভিডিও থেকে আমাদের নক্ষত্রমণ্ডলী, জ্যোতিষবিদ্যা এবং জ্যোতিষবিদ্যা নিয়ে বিভিন্ন কুসংস্কার, কালপুরুষ, সপ্তর্ষি মণ্ডল, এই বিভিন্ন বিষয়গুলো জানতে পেরেছো। পৃথিবী ও মহাবিশ্ব, বিগ ব্যাং এবং গ্যালাক্সি, নক্ষত্র, কালপুরুষ, সপ্তর্ষি এবং জ্যোতিষবিদ্যা নিয়ে যে প্রচলিত কুসংস্কার রয়েছে, এই বিভিন্ন বিষয়গুলো জানতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।